সালাম আলাইকুম, বাংলা ডিজিটাল একাডেমি থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কারক নিয়ে আলোচনা শুরু করব। প্রথম পর্ব। কারকের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কারক শব্দটি কোথা থেকে এলো। কারক শব্দটি বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাই, একটি হচ্ছে ক্রি যোগ নক বা অক, অর্থাৎ নক এর মধ্যে অক উচ্চারণটি লুকিয়ে রয়েছে। এই যে ক্রি, সেটি থেকে যখন আমরা দেখতে পাচ্ছি যে ক এর সাথে আর চলে আসে এবং এই যে অক সেটি থাকছে, এটিকে আমরা বলছি যে প্রত্যয় যুক্ত করার ফলে এইভাবে একটি শব্দ গঠিত হয়েছে। অর্থাৎ কারক শব্দটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। এবং প্রত্যয়ের মাধ্যমে কিভাবে গঠিত হলো সেটি আমরা দেখব। যে প্রত্যয়ের ক্ষেত্রে গুণ এবং বৃদ্ধি বলে একটি বিষয় রয়েছে। গুণ কাকে বলে বা বৃদ্ধি কাকে বলে আমরা একটু দেখব। যে যখন ক্রিয়ামূলের সাথে কোনো প্রত্যয় যুক্ত হয়, যদি কৃত প্রকৃতির কোনো আদিস্বর বা কৃত প্রকৃতির মধ্যে পরিবর্তন আসে, তাহলে আমরা সেখানে গুণ বা বৃদ্ধি বলে থাকি। যেমন ক এর সাথে রি রয়েছে। রি থাকলে যদি উচ্চারণে পরবর্তীতে শব্দের মধ্যে কর অর চলে আসে, তাহলে সেটি গুণ, আর আর চলে আসলে সেটিকে বলবো আমরা বৃদ্ধি। ঠিক যেরকম নি যোগ আ, এটি হয়ে যায় নেয়া। তাহলে নি দীর্ঘই ছিল, রস্বই ছিল বা দীর্ঘই ছিল। এই যে আদিস্বরে একটা পরিবর্তন থাকে, সেটির ক্ষেত্রে আমরা জানি যে রস্বই দীর্ঘই থাকলে যদি এ হয়ে যায় তাহলে সেটি গুণ, এবং ওই হয়ে গেলে সেটি বৃদ্ধি। ফলে এখানে আমরা পাচ্ছি যে কয়ের সাথে যখন রি রয়েছে, সেই রি যদি পরিবর্তন হয়ে আর হয়ে যায় তাহলে সেটি বৃদ্ধি। ফলে এখানে কি পাওয়া যাচ্ছে? ক হসন্ত আর স্বরে আ মিলে কা, এরপর র, হসন্ত থেকে গেল র হসন্ত, র হসন্ত আর স্বরে অ মিলে র, এই যে এখানে র। এরপর রয়েছে ক, তাহলে কি দাঁড়ালো? ক হসন্ত যোগ স্বরে আ কা, র হসন্ত আর স্বরে অ মিলে র, অর্থাৎ কার। এরপর ক, কারক। তার মানে কারক শব্দটি প্রকৃতি প্রত্যয়জাত একটি শব্দ, যেখানে যে প্রত্যয়ের বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে আমরা এই চিহ্নটি দিয়ে সেটি বোঝানোর চেষ্টা করেছি যে ক এর সাথে এখানে কিন্তু আর যুক্ত হচ্ছে, এবং এই আরটি রি থাকার কারণে এসেছে। ফলে এখানে সুস্পষ্ট যে এই যে ক এর সাথে আ আর র এর সাথে অ, তাহলে কা র ক, কারক। এখন আমরা দেখব যে কারক শব্দটির অর্থ কি। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে। বাক্যস্থিত কথাটির অর্থ হচ্ছে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, অর্থাৎ ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, সেটি কারক আলোচনা করে থাকে। কারকের ক্ষেত্রে আমরা যে প্রকারভেদ পেয়ে থাকি সেটির মধ্যে পাচ্ছি কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। অর্থাৎ কারকের যে প্রকারভেদ সেটি বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি যে এখানে 6 ধরনের প্রকারভেদ রয়েছে। এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি যে কারকের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাকে কিন্তু খুব সুন্দরভাবে প্রমাণ করে এই উদাহরণটি। এখানে খেয়াল করতে হবে যে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এই যে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন, এখানে কি পাচ্ছি? দিতেন হচ্ছে ক্রিয়া। তাহলে কারক কি নিয়ে আলোচনা করে? কারক আলোচনা করে ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ক। ফলে এখানে আমরা দেখাচ্ছি যে কে চাল দিতেন,
যখন প্রশ্ন করছি কে দিতেন, উত্তর পাচ্ছি কি বেগম সাহেবা। তাহলে এই যে বেগম সাহেবা এই ক্রিয়ার সাথে অর্থাৎ ক্রিয়াপদের সাথে বেগম সাহেবা যে নামপদ সেটির কর্তৃ সম্বন্ধ রয়েছে। আরেকটি বিষয় এখানে দেখছি যে কি দিতেন, যখন প্রশ্ন করছি ক্রিয়াকে কি দিতেন তখন উত্তর পাচ্ছি চাল। তাহলে ক্রিয়াকে যদি কি দ্বারা প্রশ্ন করা হয় বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় আমরা কি পাবো, কর্ম পাবো। কর্ম পাওয়ার জন্য ক্রিয়াকে কি দিয়ে এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ফলে বেগম সাহেবা কি দিতেন, চাল দিতেন। তাহলে এই যে উত্তর যে পেলাম চাল, সেটি হচ্ছে কর্ম। এরপর আমরা পাচ্ছি যে বেগম সাহেবা যে চাল দিতেন আসলে সেটি কিভাবে দিতেন, নিজ হাতে দিতেন নাকি পরের হাতে দিতেন নাকি কোনো একটা বাটিতে করে দিতেন বা থালাতে দিতেন, অর্থাৎ কি উপায়ে তিনি যে কাজটি করলেন। বেগম সাহেবা চাল দিতেন, এটি একটি কাজ। এই যে বেগম সাহেবা চাল দিতেন এই কাজটি তিনি করলেন, সেটি আসলে তিনি একটি উপায়ে করেছেন। সেই উপায়টি হচ্ছে নিজের হাতে। যেমন কৃষক লাঙ্গলে জমি চাষ করেন। লাঙ্গলে যখন বলছি তার মানে লাঙ্গল একটি যন্ত্র বা সহায়ক উপকরণ। তাহলে এই যে সহায়ক উপকরণ সেটিকে আমরা বলছি যে উপায়। এখানে কিন্তু উপায়টি হচ্ছে নিজ হাতে। তাহলে কি দিয়ে কাজটি করলেন, নিজ হাতে, কোনো যন্ত্র দিয়ে নয়, নিজ হাতে তিনি কাজটি করেছেন। ফলে এটাকে আমরা বলবো করণ সম্বন্ধ। এরপর আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে তিনি কাদের কি দিতেন, আসলে গরিবদের। তো গরিবদের যে দিতেন তিনি কি আবার ফেরত নিতেন বা ফেরত নেওয়ার সুযোগ আছে? না। গরিবদের যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটা সত্ত্ব বা মালিকানা ত্যাগ করেই দেওয়া হয়। বেগম সাহেবা তো আসলে সেই চালের মালিক, কিন্তু তিনি যে গরিবদের দিয়ে দিলেন সেটা তো ফেরত নিবেন না, তাই এটি সম্প্রদান সম্বন্ধ। তাহলে দেখুন এই যে ক্রিয়ার সাথে কিন্তু এই যে এতগুলো যে আমরা এখানে তীর চিহ্ন ব্যবহার করেছি সবগুলোই কিন্তু ক্রিয়ার সাথে সম্পর্কিত। ফলে কারক বলতেই বোঝাবে ক্রিয়ার সাথে তার সম্পর্ক কি। যেহেতু গরিবদের দিতেন আর ফেরত নিতেন না, তাই এটি হচ্ছে সম্প্রদান বা সত্ত্ব বা মালিকানা ত্যাগ করে দিতেন। এরপর আমরা দেখব যে কোথা থেকে দিতেন। তিনি যে দিতেন অনেক ক্ষেত্রে গৃহস্থ বাড়িতে বা দেখা যাচ্ছে ড্রামের মধ্যে অনেক বড় যে ধানের গোলা থাকতো বা চালের গোলা, সেখানে কিন্তু এগুলো জমা করে রাখা হতো, সেখান থেকে আসলে দিতেন। তাহলে এই যে কোথা থেকে দিলেন উৎসটা, সেই উৎসটাকে আমরা বলবো অপাদান সম্পর্ক। তাহলে বেগম সাহেবা দিতেন, এই দিতেন হচ্ছে ক্রিয়া, কি দিতেন চাল, এটি কর্ম, কাদের দিতেন গরিবদের, সেটি হচ্ছে সম্প্রদান, কিভাবে দিতেন সেটি হচ্ছে করণ, কোথা থেকে দিতেন সেটি হচ্ছে অপাদান সম্পর্ক, এবং এই যে সময় প্রতিদিন সময় নির্দেশ করছে। তাহলে বেগম সাহেবা প্রতিদিন চাল দিতেন, এটি হচ্ছে অধিকরণ সম্পর্ক। তাহলে দাঁড়ালো কি, কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের বা নাম পদের সম্পর্ক নির্ণয়। সবকিছুই কিন্তু এখানে খেয়াল করতে পারি আমরা। কয়টি তীর আছে, 1 2 3 4 5 6, 6টি তীর এক বিন্দুতে গিয়ে পড়েছে, সেটি হচ্ছে ক্রিয়া, যেটিকে বলা হচ্ছে যে দিতেন। এই যে তিনি দিতেন কাজটি করতেন, এর সাথে প্রত্যেকটা পদ কিন্তু সম্পর্কিত বলে সেটি কিন্তু আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। আশা করি আমরা বিষয়টা ধরতে পেরেছি। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে যে চাল দিতেন, তাই এটিকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি। বেগম সাহেবা ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধ, চাল ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ, হাতে ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধ, গরিবদের
ক্রিয়ার সঙ্গে সম্প্রদান সম্বন্ধ, ভাড়ার থেকে ক্রিয়ার সঙ্গে অপাদান সম্বন্ধ, প্রতিদিন ক্রিয়ার সঙ্গে অধিকরণ সম্বন্ধ। অধিকরণ কারক যখন আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে কেন সময় থাকলে অধিকরণ কারক। তাহলে এখানে আমরা পাচ্ছি যে বাক্যস্থিতি একটি পদের সঙ্গে অন্য পদের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। কারক পড়তে গেলে বিভক্তির প্রয়োজন পড়ে, সেজন্যই আমরা এখানে বিভক্তির আলোচনা এনেছি। সেটি কিরকম, যে ছাদ যুগ এ ছাদ এ, মা যুগ শূন্য মা, শিশু যুগ কে শিশুকে, চাঁদ যুগ শূন্য চাঁদ। ফলে এখানে আমরা কি পাচ্ছি, বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে শূন্য বিভক্তি আছে বলে মনে করা হয়। মূল বিষয় হচ্ছে কারকের সাথে বিভক্তি নির্ণয়ের প্রয়োজন পড়ে, তাই বিভক্তি পরিচিতিটা আমরা এখানে দিয়েছি। এবং এখানে আমরা যদি দেখি যে বিভক্তির পরিচিতিটা কিরকম, যে অ শূন্য এ অ তে এতে, আবার বহু বচন রা এরা গুলি গুলো, এগুলো সবকিছুই প্রথমা বিভক্তি। দ্বিতীয়াতে রয়েছে কে রে, দিগে দিগে রে দিগে কে, এরকম ভাবে আমরা তৃতীয়াতে পাচ্ছি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী আর দ্বিতীয়া একই। ফলে এখানে পঞ্চমী বিভক্তির ক্ষেত্রে আমরা দেখব যে এ অ এ হতে থেকে চে পঞ্চমী বিভক্তিতে কাজে লাগে, আর ষষ্ঠীতে র এর, আর সপ্তমীতে এ অ তে এতে। এই যে বিভক্তিগুলোর পরিচয় আমরা দিলাম সেটি কিন্তু আমাদের খুব প্রয়োজন পড়বে, কারণ কোন কারকে কোন বিভক্তি সেটি আমাদের দেখতে হবে। তাহলে অপ্রাণীবাচক বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে রা যুক্ত হয় না, গুলিগুলো যুক্ত হয়। যেমন পাথরগুলো, পাথররা যুক্ত হয় না, অপ্রাণীবাচক। পাথর তো বস্তুবাচক, তাহলে এটি কিন্তু প্রাণী নয়। গরুরা যুক্ত হয় না, অর্থাৎ রা যুক্ত হয় না অপ্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে, সেক্ষেত্রে গুলি বা গুলো এগুলো যুক্ত হয়। অপ্রাণীবাচক শব্দের উত্তর কে বা রে বিভক্তি হয় না, শূন্য বিভক্তি হয়। যেমন কলম দাও, কলম এরপর কিন্তু এখানে শূন্য বিভক্তি রয়েছে। স্বরান্ত শব্দের উত্তর মানে পরে, এ বিভক্তির রূপ হয় অন্তস্থ অ বা অন্তস্থ অ একার। এ স্থানে তে বিভক্তিও যুক্ত হতে পারে। যেমন মা যোগ এ মায়ে, স্বরান্ত মানে হচ্ছে স্বরের শেষে, তাহলে এখানে মা ময়ের সাথে স্বর রয়েছে, এরপর এ বিভক্তি যোগ করার কারণে সেটি অন্তস্থ অ হবে। তাহলে মা যুগ এ মায়ে, ঘোড়া যুগ এ ঘোড়ায়, পানি যুগ তে পানিতে। বিভক্তির যে প্রয়োগ সেটি আমরা দেখছি যে বিভক্তি যোগের নিয়ম, অকারান্ত ও ব্যঞ্জনান্ত শব্দের উভয় উত্তর প্রায় রা স্থানে এরা হয়, এবং ষষ্ঠী বিভক্তির র স্থলে এর হয়। আমরা উদাহরণের মাধ্যমে সেটি স্পষ্ট হব, যে লোকরা, অকারান্ত লোক, ক কে বিভাজন করলে আমরা কি পাবো, ক হসন্ত যোগ স্বরে অ, তার মানে ক এর সাথে অ রয়েছে, অ যে রয়েছে এটি বোঝাচ্ছে অকারান্ত, তার মানে শব্দের শেষে অ রয়েছে। এরপরে রা যুক্ত হলে এরা কি হয়, লোকেরা, লোকের এরকম হয়, লোকযোগ এ লোকের, লোকযোগরা, লোকরা এরকম হবে না, বিদ্যানেরা, এখানে হবে লোকেরা, এখানে হবে বিদ্যানেরা, মানুষ যুগ এর মানুষের, লোকযোগ এর লোকের। কিন্তু অকারান্ত, আকারান্ত এবং একারান্ত খাঁটি বাংলা শব্দের ষষ্ঠী এক বচনে সাধারণত র বিভক্তি র যুক্ত হয়, যেমন এর যুক্ত হয় না। তার মানে এখানে একটু নিয়মের বিষয়গুলো আছে, আমরা নিয়ম কম করে উদাহরণ বেশি পড়ব। উদাহরণ বেশি পড়লে আমাদের কিন্তু বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। মূলত কারকের সাথে যে সংজ্ঞা, কারকের সংজ্ঞা এবং কারকের পরিচিতি, কারক শব্দের অর্থ কি, সেই বিষয়টি নিয়ে আমাদের প্রথম পর্বটি এখানে সাজানো হয়েছিল, এবং এর পাশাপাশি বিভক্তির বিষয়টি আমরা আলোচনা করেছি, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ কারক বোঝার ক্ষেত্রে। কাজে বিভক্তিগুলো আমরা লিখে লিখে দাগিয়ে দাগিয়ে আমরা পড়ব, তারপর সেগুলো আমরা প্রয়োগের ক্ষেত্রে দেখব। ধন্যবাদ।